ঠিক আছে, তাহলে আসো আমরা আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, আজকে আমাদের টপিক, আমাদের অধ্যায়টার নাম কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন। হ্যাঁ, নিতু বলছো শেয়ার দান, থ্যাংক ইউ নিতু। ওকে, আরো যারা আছো দ্রুত শেয়ার করে দাও। আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমরা নিজেরাই বুঝতেছো। হ্যাঁ, তোমরা একটু সত্যি করে বলো তো ভাইরা, যে এই অধ্যায়টা তোমরা কি ভালো করে আসলেও শেষ করছো কখনো? আমার মনে হয় না। আমি যখন ইন্টারে ছিলাম, আমিও খুব ভালো করে এই অধ্যায়টা শেষ করতে পারি নাই। আমি এই অধ্যায়টা শুরু করি, তবে এই অধ্যায়টা শেষ করতে পারি না। হ্যাঁ, এই তো সুপ্রিয় সরকার অস্থির শেয়ার করছো, থ্যাংক ইউ। আসো তাহলে আমরা একটু করে আগাই। এই অধ্যায়ে শুরুতেই আমরা দুইজন বিজ্ঞানীর নাম পড়ব। এই অধ্যায়ের শুরুতেই দুজন বিজ্ঞানীর নাম, যাদের দুইজনের নামের মধ্যে আছে হুক। তাহলে দুইজন হুক সম্পর্কে আমরা পড়ব, অর্থাৎ একজন হচ্ছে রবার্ট হুক, রবার্ট হুক, এবং আরো একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লিওয়েন হুক, লিওয়েন হুক। আচ্ছা, রবার্ট হুক সম্পর্কে যে কথাটা মনে রাখবা, মনে রাখো, রবার্ট হুক এই বিজ্ঞানী 1665 সালে 1665 সালে কোষ বা সেল শব্দটি প্রবর্তন করেন। সেল শব্দটি প্রবর্তন করেন, প্রবর্তন করেন, এই কথাটা মনে রাখো। ওকে, হ্যাঁ, যারা ক্লাস করতেছো তারা একটু খাতা কলম নিয়ে বসবা, বুঝছো? খাতা কলম নিয়ে বসবা, কারণ আমি যা যা লিখবো আজকে তোমাদের পুরো ক্লাসটা লিখে পড়াবো, কোনো কিছু স্লাইড করি নাই। এর কারণ হচ্ছে যে একাডেমিকের ক্লাসটা যদি লিখে করাই সেক্ষেত্রে তোমাদের তুলতেও সুবিধা হয়, তোমাদের একটা সুন্দর নোট হবে। কিন্তু আমি যদি স্লাইড দিয়ে করাই সেক্ষেত্রে তোমরা আর নোট করতে চাও না, তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, তো এই কাজটা যাতে না করো, আমিও লিখবো তোমরাও লিখবা। ক্লিয়ার বিষয়টা? ওকে, খাতা কলম নিয়ে বসো, যাতে আমি যা লিখবো তোমরা সাথে সাথে যাতে নোট করতে পারো। ওকে, আচ্ছা, 1665 সালে তাহলে সেল শব্দটি প্রবর্তন করেন। তাহলে সেল কথাটার অর্থ কি বলতো ভাইয়া? তোমরা নিশ্চয়ই জানো সেল কথাটার অর্থ, আমি যদি বায়োলজির ভাষায় বলি, সেল কথাটার অর্থ আমরা প্রত্যেকে জানি কোষ। তবে যদি কেমিস্ট্রির ভাষায় আসি, সেল কথাটার অর্থ কিন্তু আরো একটা অর্থ আছে, ব্যাটারি। এবং ইংলিশের ক্ষেত্রে আসলে সেল কথাটার অর্থ কিন্তু ওই যে কয়েদিদের, জেলখানাতে কয়েদিদের যে থাকার জায়গাগুলো আছে না, যে ছোট ছোট রুম আছে পাদ্রীদের থাকার জন্য, সেই ছোট ছোট রুমকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে সেল মানে কি? সেল মানে হচ্ছে যে ছোট ছোট যে কক্ষগুলো আছে। তো রবার্ট হুক যখন একটা বোতলের সিপি নিয়ে মাইক্রোস্কোপে নিয়ে নিচে রাখছে, তখন উনি এই টাইপের কিছু পাদ্রীদের থাকার জন্য যে ছোট ছোট কক্ষ আছে সেই টাইপের কিছু গঠন দেখতে পান। এবং অবশেষে যেহেতু এটা হচ্ছে পাদ্রীদের কক্ষকে ইংলিশে বলা হয় সেল, উনি এটাকে নাম দেন কি? সেল। কত সালে? 1665 সালে। তো মনে রাখো, রবার্ট হুক, ওনাকে তো বলা হবে তাহলে কোষবিদ্যার জনক, যেহেতু উনি কোষের যে তত্ত্বটা বা সেল শব্দটা ইনি তো আবিষ্কার করছে, তাহলে ইনাকে বলা হবে কোষ তত্ত্বের জনক, কোষ তত্ত্বের জনক, তাই না? ওকে, এবং ইনি, এই রবার্ট হুক, তার পরীক্ষার মাধ্যমে যে তথ্যগুলা পাইছে, উনি একটা বইয়ের মধ্যে সেই তথ্যগুলা লিপিবদ্ধ করছে। এই বইয়ের নামটাও আমাদের মনে রাখতে হবে, মনে রাখো, বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ। ওকে, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে উনি ওনার প্রাপ্ত তথ্যগুলা লিপিবদ্ধ করছে। আচ্ছা, তাহলে দেখো, রবার্ট হুক সম্পর্কে আমরা তিনটা কথা মনে রাখছি। 1665 সালে সেল শব্দটা প্রবর্তন করেন, কোষতত্ত্বের জনক, এবং মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি তার লেখাগুলো প্রকাশ করছে। এবং আরো একটা কথা আমরা মনে রাখতে পারি, রবার্ট হুক কিন্তু জীবিত কোনো কোষ দেখে নাই। রবার্ট হুক যেটা দেখছে সেটা হচ্ছে এই যে কোষের চারদিকে যে কোষ প্রাচীরটা থাকে, অর্থাৎ মৃত যে কোষ প্রাচীর, সেটা উনি পর্যবেক্ষণ করছে। ওকে, তাহলে রবার্ট হুক কি পর্যবেক্ষণ করছে? মনে রাখো, মৃত কোষ প্রাচীর, মৃত
কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন। এই কথাটা মনে রাখো। আচ্ছা, তাহলে রবার্ট হুককে কি বলা হয় ভাইয়া? রবার্ট হুককে বলা হয় কোষতত্ত্বের জনক। তবে তোমাদের প্রশ্নটা একটু অন্যভাবে করতে পারে টিচার। টিচার বলতে পারে, প্রশ্নটা এভাবে করতে পারে যে আধুনিক আধুনিক কোষতত্ত্বের জনক কে? তোমার টিচার এভাবে প্রশ্ন করতে পারে যে আধুনিক কোষ তত্ত্বের জনক কে? তো কোষতত্ত্বের জনক তো রবার্ট হুক। তবে মনে রাখো, আধুনিক কোষতত্ত্বের জনক এটা কিন্তু রবার্ট হুক না। আধুনিক কোষতত্ত্বের জনক হচ্ছে সোয়ানসন। সোয়ানসন, বিজ্ঞানী সোয়ানসন। এই কথাটা মনে রাখো। তাহলে তোমাকে যখন প্রশ্ন করবে, তুমি দেখবা, খেয়াল করে দেখবা যে কোষতত্ত্বের আগে কি আধুনিক কথাটা আছে কিনা। আধুনিক কথাটা থাকলে সেটা হচ্ছে বিজ্ঞানী সোয়ানসন। আর যদি শুধু কোষতত্ত্বের জনক বলে তাহলে বিজ্ঞানী রবার্ট হুক। ওকে, হ্যাঁ। না ইফরান, এটা অ্যাডমিশনের ক্লাস না। অ্যাডমিশনের ক্লাস আজকে 10টায়, এটা একাডেমিকের ক্লাস। ওকে, আচ্ছা, এরপর আসো বিজ্ঞানী লিউয়েনহুক। এরপরে আসো বিজ্ঞানী লিউয়েনহুক। লিউয়েনহুক সম্পর্কে প্রথম যে কথাটা মনে রাখবা, মনে রাখো লিউয়েনহুক সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। লিউয়েনহুক সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। আচ্ছা, তো যে বিজ্ঞানী সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি? আমরা জানি অণুবীক্ষণ যন্ত্রের কাজ হচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখা, তাই না? তাহলে যিনি সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, তিনি তো সর্বপ্রথম ছোট ছোট যে বস্তুগুলো আছে সেগুলো বড় করে দেখার চেষ্টা করবে, তাই না? তো এরকম উনি ছোট ছোট যে প্রাণীগুলো আছে বা ছোট ছোট পানির ফোঁটা বা অন্যান্য যে উপাদান, সেগুলো পরীক্ষা করতে করতে হঠাৎ করে কিছু প্রাণী আবিষ্কার করে ফেলেন, যেগুলো খালি চোখে দেখা যায় না, তবে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিলে সেই প্রাণীগুলোকে দেখা যাচ্ছে। তো উনি সেই প্রাণীগুলোর নাম দেন, মনে রাখো, অ্যানিমালকিউল। অ্যানিমালকিউল, এই কথাটা মনে রাখো। ওকে, এখানে নামটা একটু খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে কিউল বা ইউল। বায়োলজিতে যদি কখনো দেখো কোনো নামের শেষে আছে CUL, কিউল অথবা ইউল, এই কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র। এবং অ্যানিমাল মানে কি বলতো ভাইয়েরা? অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী। তাহলে অ্যানিমালকিউল মানে কি? অ্যানিমালকিউল মানে ক্ষুদ্র প্রাণী। তো যেহেতু এই প্রাণীগুলা খালি চোখে দেখা যাচ্ছে না, অর্থাৎ দেখতে খুবই ক্ষুদ্র, এই কারণে উনি এই প্রাণীগুলোর নাম দেন কি? অ্যানিমালকিউল। কিন্তু বর্তমানে এটাকে, এই অ্যানিমালকিউলটাকে আমরা ব্যাকটেরিয়া হিসেবে চিনি। অর্থাৎ আমরা যেটাকে ব্যাকটেরিয়া হিসেবে চিনি সেটা আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে লিউয়েনহুক। এবং উনি কি নাম দিয়েছিল? ওনার দেয়া নাম হচ্ছে অ্যানিমালকিউল বা ক্ষুদ্র প্রাণী। আচ্ছা, এবং যেহেতু লিউয়েনহুক এই ক্ষুদ্র প্রাণীগুলো আবিষ্কার করছে, তাহলে আমি কি বলতে পারি? ইনি হচ্ছে বা ব্যাকটেরিয়া আবিষ্কার করছে, তাহলে আমি বলতে পারি যে ব্যাকটেরিয়ার যে তত্ত্ব বা ব্যাকটেরিওলজির জনক। তাহলে এই লিউয়েনহুক সম্পর্কে আমরা আরো একটা কথা মনে রাখবো। লিউয়েনহুক ব্যাকটেরিওলজির জনক। ব্যাকটেরিওলজির জনক। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবং লিউয়েনহুক সম্পর্কে লাস্ট আর একটা কথাই আমরা মনে রাখবো। দেখো, রবার্ট হুক কি মৃত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করছে না, বা মৃত কোষ পর্যবেক্ষণ করছে? তবে লিউয়েনহুক উনি জীবিত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন। জীবিত কোষ প্রাচীর না, জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, ভাইয়ারা বুঝতে পারছো? যারা ক্লাসটা করতেছো, তোমরা কি তুলছো খাতায়? হ্যাঁ, এই স্ক্রিনশট কি ইফরান? আমি বলছি না যে খাতায় তোলো সবাই? যারা যারা দেখতেছো খাতায় অবশ্যই তুলবা, বুঝছো? আমি যা যা লিখবো খাতায় অবশ্যই তুলবা। হ্যাঁ, আচ্ছা, ওকে, তোলা হয়েছে তোমাদের? বলো, যারা তোলো নাই তারা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর থেকে অবশ্যই তুলবা। এরপর থেকে যা লিখবো আমি এভাবে লিখে করানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে তোলো খাতায়, বুঝছো? আর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা তুলবা খাতায় এবং তোমাদের একটা সুন্দর নোট হবে, এবং আমি এটাই চাই যে তোমাদের কাছে একটা সুন্দর নোট
ওকে, হ্যাঁ লেখা ডান। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা করবা ক্লাসের মধ্যেই। আচ্ছা, এইবার আমাদের যে বিষয়টা পড়তে হবে, আমরা একটা উদ্ভিদ কোষ নিয়ে পড়বো। একটা উদ্ভিদ কোষ দেখব এবং উদ্ভিদ কোষের মধ্যে কি কি আছে, উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের মধ্যে কি কি উপাদান আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো উদ্ভিদ কোষকে উদ্ভিদ কোষের ভাগ করলে আমরা দুইটা উপাদান খুঁজে পাই উদ্ভিদ কোষের মধ্যে। প্রথম যে উপাদানগুলা সেগুলোকে বলা হয় মৃত উপাদান, এবং আরো যে উপাদান আমরা পাই, তাহলে মৃত বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো, অবশ্যই জীবিত উপাদান। এবং এই জীবিত উপাদানগুলাকে আরো একটা নামে আমরা ডাকতে পারি, এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। বুঝছো বিষয়টা? তাহলে মৃত উপাদান আছে এবং প্রোটোপ্লাজম আছে, বা জীবিত উপাদান যেটাকে বলা হয়। তো আমি একটু একটা কোষ আকারে তোমাদেরকে দেখায় দিই। প্রোটোপ্লাজম বিষয়টা অনেকে বোঝো না। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে অনেকে ঝামেলা আছে। তো যাদের ঝামেলা আছে তারা একটু দেখে নাও প্রোটোপ্লাজম বিষয়টা কি এবং সাইটোপ্লাজম বিষয়টা কি। তো ধরে নাও এই যে এটা হচ্ছে একটা কোষ, এটা হইতে পারে প্রাণী কোষ বা যে কোনো উদ্ভিদ কোষের কথা কল্পনা করো। এটা হচ্ছে একটা কোষ। তাহলে কোষের সবার বাইরে যে আবরণটা থাকে সেই আবরণটাকে বলা হয় কোষ ঝিল্লি। তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এটা হতে পারে একটা উদ্ভিদ কোষ অথবা প্রাণী কোষ। তো প্রাণী কোষ হইলে সবার বাইরের আবরণটা হচ্ছে কোষ ঝিল্লি। তবে এটা যদি উদ্ভিদ কোষ হয়, এই কোষ ঝিল্লির বাইরে আরো একটা আবরণ থাকে, এর বাইরে আরো একটা আবরণ থাকে, যে আবরণটাকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে এই যে এই আবরণটা যেটা দিলাম লাল কালার দিয়ে, এটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আচ্ছা, এবং কোষের ঠিক মাঝামাঝি অংশে এখানে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকে এগুলো আমরা জানি। নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওপ্লাজম, এটা আমরা জানি। তাহলে এইখানে প্রোটোপ্লাজম কোন বিষয়টাকে বলা হয় এটা একটু তোমাদের ব্যাখ্যা করি। এই যে দেখো হলুদ অংশে যেটা আঁকাইছি না, এই যে একটা হচ্ছে কোষ ঝিল্লি, এবং কোষ ঝিল্লি থেকে এই যে কোষ ঝিল্লি থেকে শুরু করে এই নিউক্লিয়াস পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় সাইটোপ্লাজম। এটা মনে রাখো, এই অঞ্চলটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এবং এই অংশটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নিউক্লিয়াস, তাই না? এটাকে বলা হয় নিউক্লিয়াস নামে ডাকা হয়। তাহলে প্রোটোপ্লাজম বলতে এই তিনটাকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম, কোষঝিল্লি এবং নিউক্লিয়াস, এই তিনটাকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, আর সাইটোপ্লাজম তাহলে কোন অংশটা? সাইটোপ্লাজম হচ্ছে এই কোষঝিল্লি থেকে শুরু হবে, এই যে এই অংশটা কোষঝিল্লি থেকে শুরু হবে এবং নিউক্লিয়াসের আগ পর্যন্ত এই অঞ্চলটুকুকে কি বলা হয়, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু সবকিছু আছে। হ্যাঁ, এই যে কোষ প্রাচীরটা বাদ দিলে যা কিছু থাকে সবকিছু প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম কি? এই প্রোটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম বিষয়টা কি, এই প্রোটোপ্লাজম থেকে আমরা যদি কোষ ঝিল্লি এটাকে বাদ দিয়ে দিই এবং নিউক্লিয়াস এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে সেটা কি, সেটা হচ্ছে বাকি যেটা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। বুঝতে পারছো? এবং এই যে এটা পুরাটা জুড়ে কিন্তু সাইটোপ্লাজম, এখানে যা কিছু আছে এর মধ্যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে, সাইটোপ্লাজমের যে তরল পদার্থ সেটা আছে। তাহলে এই পুরা অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমাকে প্রশ্ন করো। হ্যাঁ, না বুঝলে আমাকে প্রশ্ন করো। আচ্ছা, তাহলে মৃত উপাদানগুলা, একটা কোষের মধ্যে মৃত উপাদানগুলা কি কি থাকে? যেমন একটু আগে আমরা দেখলাম উদ্ভিদের একটা মৃত উপাদান হচ্ছে কোষ প্রাচীর। প্রোটোপ্লাজম মানে তো জীবিত উপাদান, তাহলে প্রোটোপ্লাজমের উপরে কি থাকে? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর হচ্ছে মৃত উপাদান। তাহলে মৃত উপাদানের মধ্যে প্রথম যে অংশটা সেটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীরের গঠনটা আমরা পড়বো। আচ্ছা, এবং অন্য যে মৃত উপাদানগুলো থাকে, যেমন একটা কোষের মধ্যে খনিজ লবণ থাকতে পারে। খনিজ লবণ নিশ্চয়ই জীবিত কোনো উপাদান না, খনিজ লবণ হচ্ছে মৃত একটা উপাদান। তাহলে এরকম
কোষ প্রাচীর বাদেও আরো কিছু মৃত উপাদান আছে যেগুলোকে বলা হয় নির্জীব বস্তু। নির্জীব বস্তু বলা হয়। ওকে, তাহলে নির্জীব বস্তু এটা আবার 3 ধরনের। নির্জীব বস্তু এটা 3 ধরনের। তোমরা সিকোয়েন্সটা এইভাবে মনে রাখতে পারো। প্রথম যে নির্জীব বস্তু সেটা হচ্ছে ব, তারপরেরটা স, তারপরেরটা হচ্ছে নি। ওকে, ব স নি। আরো কিছু মনে রাখো, পি এইচ ই এন। তাহলে সবগুলা একসাথে পড়ো তো ভাইয়ারা। দেখো, ব স নিফেন, একসাথে বলো। তাহলে নির্জীব বস্তু কি কি বলো তো? ব স নিফেন, একসাথে পড়ো, মনে থাকবে। তাহলে এখানে ব দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু তোমাদেরকে বলি। ব স দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ব কথাটার অর্থ হচ্ছে বর্জ্য পদার্থ। উদ্ভিদের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলা। আচ্ছা, এরপরে সতে মনে রাখো সঞ্চিত পদার্থ, এবং নিতে মনে রাখো নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থ। ওকে, আচ্ছা। এবং ফেন দ্বারা কি বোঝানো হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দিই। এখানে ফেন দ্বারা বোঝানো হচ্ছে, পিতে মনে রাখো পিগমেন্ট। পিগমেন্ট। এইচতে মনে রাখো হরমোন। ইতে মনে রাখো এনজাইম। ইতে মনে রাখো এনজাইম, এবং এনতে মনে রাখো নেকটার। তাহলে নিঃসৃত পদার্থ এই চারটা: পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার, অর্থাৎ নিফেন। নিফেন হচ্ছে নিঃসৃত পদার্থ, এই চারটা। আচ্ছা, এরপরে আসো সঞ্চিত পদার্থ। একটু তোমরা বুদ্ধি করে বলো তো ভাইয়ারা যারা আছো, ভাইয়ারা আপুরা যারা আছো, একটু বুদ্ধি করে বলো তো, আমাদের দেহের অর্থাৎ মানুষের সঞ্চিত পদার্থ কি কি? আমাদের দেহের মধ্যে কি কি সঞ্চিত থাকতে পারে জানো তোমরা? আমি বলে দিই, 3টা প্রধান খাবার। কি কি? শর্করা, প্রোটিন এবং লিপিড। এই 3টা খাবারই আমাদের দেহের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকতে পারে। তাহলে আমাদের যা সঞ্চিত থাকে উদ্ভিদেরও তাই থাকে। তাহলে উদ্ভিদের সঞ্চিত পদার্থগুলো কি কি মনে রাখো? 1 নম্বর হচ্ছে শর্করা, 2 নম্বর প্রোটিন, প্রোটিন এবং লিপিড। লিপিড, এইগুলাকে বলা হয় সঞ্চিত পদার্থ। এবং বর্জ্য পদার্থ, উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদ কাটলে দেখো, যেমন রাবার উদ্ভিদ আছে, আঠা বের হয় গা থেকে, তাই না? কিছু উদ্ভিদ থেকে জিলাটিনের মতো থকথকে জেলির নাই কিছু পদার্থ বের হয়। এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। যেমন আমি বলতে পারি গাম। এরপরে উদ্ভিদের মধ্যে খনিজ পদার্থ থাকে, তাহলে খনিজ পদার্থ। এরপরে ট্যানিন, ট্যানিন ইত্যাদি ইত্যাদি উপাদানকে বলা হয় বর্জ্য পদার্থ। বুঝতে পারছো? ওকে, তাহলে নির্জীব বস্তু এটা তোমাদের মনে থাকবে? আশা করি মনে থাকবে। এখন বস নি ফেন একসাথে পড়বা তোমরা। আচ্ছা, ঠিক আছে, বলো তো কি অবস্থা তোমাদের? বুঝছো? পড়াটা কি বুঝতেছো? আমাকে বলো। তোলা হয়েছে তোমাদের? আচ্ছা, কমেন্ট করো। কমেন্ট করলে আমি তোমাদের রেসপন্সটা বুঝতে পারবো। আচ্ছা, তোমাদেরকে আরো একটা ঘোষণা দিয়ে দিই। সেটা হচ্ছে যে তোমরা এই নোটটা তো আজকে করবাই, এখন তো করবা। নোট করার পরে অবশ্যই এই নোটটা তোমরা গ্রুপে পোস্ট করবা। এতে করে এটা তোমরা একটু চ্যালেঞ্জ হিসেবে নিবা। এতে করে তোমাদের একটা বিষয় ভালো হবে, তোমাদেরও সুবিধা হবে। সেটা হচ্ছে যে তোমরা অনেকে যাদের নোট করতে ইচ্ছা হয় না, তোমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও যে আমার ক্লাস শেষে এটাকে পোস্ট করতে হবে। তাহলে দেখবা এই যে চ্যালেঞ্জ পূরণ করার জন্য যে তুমি হচ্ছে প্রতিদিন এই চ্যালেঞ্জটা নিবা যে আমি অবশ্যই পোস্ট করব ক্লাস করার পরে। তাহলে তোমাদের লিখতেই হবে, যেহেতু চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছো, এই কারণে তোমাদের অবশ্যই খাতায় নোট করতে হবে এবং তারপরে পোস্ট করবা। এবং অনেকে আছো যারা খুব সুন্দর মতো পোস্ট করো। হ্যাঁ, আচ্ছা, কানিস ফাতেমা বলছো যে ভাইয়া লেকচার শিট দিবেন না? অবশ্যই দিব। তবে আমি যা পড়াচ্ছি এগুলো কিন্তু তোমার একটা লেকচার শিট হয়ে যাবে তোমাদের খাতায়, বুঝছো? আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম 3 ধরনের, মানে 3টা উপাদান নিয়ে গঠিত। আমরা একটু আগে দেখছি প্রোটোপ্লাজমের উপাদান কি কি। প্রোটোপ্লাজমের উপাদান হচ্ছে 3টা।
একটা হচ্ছে কোষঝিল্লি, 2 নাম্বার সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং এবং নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের উপাদান হচ্ছে 3টা, কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজম এটাকে আবার আমরা 2টা অংশে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কিছু তরল পদার্থ থাকে, যেমন এই যে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু তরল পদার্থ, জেলিন-নাই পদার্থ থাকে, যেগুলোকে বলা হয় সাইটোসল বা মাতৃকা। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে সাইটোসল, সাইটোসল বা মাতৃকা। এবং সাইটোপ্লাজমের দ্বিতীয় উপাদানটা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক প্লাজমিক অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমের 2টা উপাদান, একটা হচ্ছে সাইটোসল এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণু। ক্লিয়ার? তো সাইটোপ্লাজমিক অঙ্গাণু এটা আবার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে আবরণ যুক্ত হতে পারে অথবা আবরণ ছাড়াও হতে পারে। অর্থাৎ সাইটোপ্লাজমিক অঙ্গাণু এটা হতে পারে, 1 নম্বর হতে পারে আবরণ, আমি একটু পাশে লিখি, একটা হতে পারে আবরণবিহীন অথবা হতে পারে আবরণ যুক্ত। আবরণ থাকতেও পারে, নাও থাকতে পারে, আবরণ যুক্ত। ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে। মাহি ভাইয়া, আচ্ছা তামিম, আমার একটা পুরাতন স্টুডেন্ট কমেন্ট করছো, আপনার ক্লাস দেখতেছি বসে বসে, আগের কথা মনে করতেছি, মিস করি ভাইয়া, নস্টালজিক। তামিম, তোমাদেরকেও মিস করি আমি অনেক। আচ্ছা, নিতু বলছো ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আসো। তাহলে আমাদের এই যে আবরণযুক্ত এবং আবরণবিহীন যে অঙ্গাণুগুলো আছে, একটা হচ্ছে আবরণযুক্ত এবং আবরণবিহীন। এই অঙ্গাণুগুলা কোনটা আবরণযুক্ত এবং কোনটা আবরণবিহীন এটা আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। একটু চিন্তা করে দেখো, আমাদের যে মামা আছে, মামারা কি সেরা না? আমাদের প্রত্যেকটা মামাই কিন্তু সেরা। তাহলে আবরণবিহীন যে অঙ্গাণুগুলা, এটা এইভাবে মনে রাখতে পারো, মামাই সেরা, মামাই সেরা, এটা মনে রাখতে পারো। তাহলে মাতে কি? মাতে মনে রাখো মাইক্রোটিউবিউল, তারপর হচ্ছে মাতে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, তাহলে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং সেতে মনে রাখো সেন্ট্রোজম, সেতে মনে রাখো সেন্ট্রোজম এবং রাতে মনে রাখো রাইবোজোম, রাইবোজোম। ওকে, তাহলে এই পাঁচটা অঙ্গাণুকে বলা হয় আবরণবিহীন অঙ্গাণু। মামাই সেরা, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম অ্যান্ড রাইবোজোম। এই 5টা অঙ্গাণু আবরণবিহীন। এই 5টা অঙ্গাণুর মধ্যে এই মামাই সেরা, এর মধ্যে আবার মনে রাখো, এর মধ্যে এই যে মামাই, এই মামাইটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে বলা হয় কোষের কঙ্কাল বা কোষ কঙ্কাল। আমাদের দেহের মধ্যে যেমন কঙ্কাল আছে, এটাকে বলা হয় কোষের কঙ্কাল বা সাইটোস্কেলিটন। কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন, স্কেলিটন, এই কথাটা মনে রাখো। ক্লিয়ার বিষয়টা? ওকে, হ্যাঁ অনেক, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সুইসাইড, সুইসাইড নোট বলছো যে আমার নোট লাগবে, দিবেন?
হ্যাঁ দিব, সুইসাইড নোট দিব, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, মামাই সেরা। তাহলে একটু চিন্তা করে বলো তো ভাইয়া, আমরা যেহেতু আবরণবিহীন অঙ্গাণুগুলো পড়ছি, আমাদের কি আবরণযুক্ত অঙ্গাণু আর পড়ার দরকার আছে? আবরণযুক্ত অঙ্গাণুগুলা কিন্তু পড়ার আর দরকার নাই। এর কারণ হচ্ছে আমরা যেহেতু এইটা পড়ে ফেলছি, এগুলা বাদে যা আছে সবই কি আবরণযুক্ত, তাহলে ওটা আর এক্সট্রা ভাবে পড়ার দরকার নাই। যেমন আমি যদি বলি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি আবরণযুক্ত নাকি আবরণবিহীন? তাহলে দেখো, আবরণবিহীনের মধ্যে কি মাইটোকন্ড্রিয়া ছিল? নাই কিন্তু। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আবরণযুক্ত। আমি যদি বলি লাইসোজোম, লাইসোজোম কি আবরণযুক্ত নাকি আবরণবিহীন? এর মধ্যে তো নাই, তাহলে আবরণযুক্ত। অর্থাৎ এই পাঁচটা বাদে যা কিছু আছে সবকিছু হচ্ছে আবরণযুক্ত। বুঝতে পারছো? তাহলে ওটা এক্সট্রা ভাবে পড়ার দরকার নাই। বুঝতে পারছো তোমরা সবাই? একটু বলো তো ভাইয়ারা, যারা আছো, বুঝতে পারছো? হ্যাঁ, একটু বলো, কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা না থাকলে আমরা সামনের দিকে আগাবো। একটু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আবরণযুক্ত অনেক কিছু দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, যেমন আমি মনে রাখতাম মা এভা ভেরি পাগল, এই টাইপের অনেক কিছু দ্বারাই মনে রাখা যায়, কিন্তু দরকার নাই, দরকার নাই, বুঝছো? হয় এইটা মনে রাখবা, অথবা অথবা ওইটা মনে রাখবা, যে কোনো একটা মনে রাখবা। ওইগুলো বাদে যা আছে সবকিছু হচ্ছে অন্যটা। ক্লিয়ার? হ্যাঁ, এই তো অনেক বলছো। হ্যাঁ, সুইসাইড নোট ক্লিয়ার, নিতু ক্লিয়ার, থ্যাংক ইউ। আসো আমরা সামনের দিকে আগাই তাহলে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যেটা পড়তে হবে এইবার, এই যে আমরা একটু ডাইরেক্ট মেন বিষয়টাতে হিট করি, ঠিক আছে? এই যে সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো আছে না, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রোজোম, এই অঙ্গাণুগুলো থেকে আমাদের মেইনলি প্রশ্ন আসবে। বুঝছো, এই অধ্যায়ের মেন পড়াটা হচ্ছে ওইটাই। তো আমরা একদম মেইন বিষয়টাতে হিট করি আগে, তারপরে যদি কোনো কিছু বাদ থাকে তাহলে পরবর্তীতে পরবর্তীতে সেটা পড়ায় দিব। ওকে, যেহেতু অধ্যায়টা বড়, আমরা মেইন বিষয়গুলো আগে পড়ি, তারপরে যেই অন্যান্য টপিকগুলো আছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না সেগুলো পড়বো। ওকে, তাহলে আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এক নম্বর, তাহলে সাইটোপ্লাজমিক প্লাজমিক অঙ্গাণু। তো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে প্রথম যে অঙ্গাণুটা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এক নাম্বার অঙ্গাণুটা আমরা পড়ব সেন্ট্রোজোম নিয়ে, সেন্ট্রোজোম। আচ্ছা, তো সেন্ট্রোজোম এই অঙ্গাণুটার, সেন্ট্রোজোম এই অঙ্গাণুটা দেখতে কেমন সেটা একটু ফার্স্টে দেখাই। দেখো, সেন্ট্রোজোমে একদম একটা গোলাকার অংশ থাকে এবং এর ভেতরে কিছু তরল পদার্থ থাকে। এই গোলাকার অংশের মধ্যে কিছু তরল পদার্থ থাকে। তো যেহেতু এই অংশটা দেখতে গোলাকার, বায়োলজিতে স্ফিয়ার, স্ফিয়ার কথাটার অর্থ হচ্ছে গোল, স্ফিয়ার কথাটার অর্থ হচ্ছে গোল। তাহলে সেন্ট্রোজোমের যে স্ফিয়ার বা সেন্ট্রোজোমের যে গোলাকার অংশ সেটাকে আমরা কি বলতে পারি? সেন্ট্রোস্ফিয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, বাংলাতেই লিখে দিই এটাকে। তাহলে কি বলা হয়? এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। ওকে, এবং এই সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে, এই সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে দুইটা আরো অংশ থাকে। এই যে এই দুইটা অংশকে বলা হয়, এটাকে বলা হয় সেন্ট্রিওল, এটাকে বলা হয় সেন্ট্রিওল। ওকে, তাহলে একটা সেন্ট্রোজোম দুইটা উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল। তাহলে এই দুইটাকে একত্রে আমরা বলতে পারবো সেন্ট্রোজোম। অনেকে মনে করে যে এটাই সম্ভবত সেন্ট্রোজোম, কিন্তু এটা সেন্ট্রোজোম না। সেন্ট্রোজোম বলতে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল দুইটাকে একত্রে বলা হয়। বুঝতে পারছো? তাহলে এই দুটাকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। আচ্ছা, তো এখানে একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়ারা,
এখানে সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, তাহলে সেন্ট্রিওলের সংখ্যা কয়টা? একটা সেন্ট্রোজোমে সেন্ট্রিওলের সংখ্যা কিন্তু দুইটা। তাহলে এখানে সেন্ট্রিওল আছে কয়টা? সেন্ট্রিওল আছে দুইটা। এই দুইটা সেন্ট্রিওল থাকার কারণে এই দুইটা সেন্ট্রিওলকে একসাথে একটা বিশেষ নামে ডাকা হয়। এই দুইটা সেন্ট্রিওলকে একসাথে বলা হয় ডিপ্লোজম। এটাকে বলা হয় ডিপ্লোজম। ওকে, আচ্ছা। তো আমাদের প্রথমে যে বিষয়টা পড়তে হবে, তাহলে আমরা তো বুঝতে পারলাম যে সেন্ট্রোজোম অঙ্গাণুটা কোনটা, এটা আমরা বুঝতে পারছি। আমাদের এবার যে বিষয়টা পড়তে হবে, সেন্ট্রোজোমের আবিষ্কারককে, আবিষ্কারককে এবং নামকরণ কে করছে, এটা আমাদের পড়তে হবে, নামকরণ। তো একটা কথা মনে রাখো, প্রথমে তো আবিষ্কার হবে কোনো একটা অঙ্গাণু, তারপরে না সেটার নাম হবে, তাই না? কোনো জিনিস যদি আবিষ্কারই না হয়, সেটার নামকরণটা কিভাবে হবে? তাহলে প্রথমে আবিষ্কার হয়, তারপরে হয় নামকরণ। তো মনে রাখো, আবিষ্কারকের নাম হচ্ছে বেন্ডেন। তাহলে সেন্ট্রোজোমের আবিষ্কারককে বেন্ডেন, এবং নামকরণ কে করছে? মনে রাখো, বভেরি। তাহলে সেন্ট্রোজোমের আবিষ্কারক হচ্ছে বভেরি। তাহলে সিকোয়েন্সটা মনে রাখো, সিকোয়েন্সটা হচ্ছে বেব, প্রথমে আবিষ্কার, তারপরে নামকরণ হয়েছে। তাহলে বেব, প্রথমে বেন্ডেন, তারপরে বভেরি। হ্যাঁ, কেন এটা বলতেছি? কারণ অনেক সময় এটা উল্টাপাল্টা হয়ে যায়, যেহেতু দুইটা নাম দেখতে একই রকম, অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় যে আবিষ্কারক বভেরি নাকি আবিষ্কারক বেন্ডেন। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে বেব, প্রথমে আবিষ্কার, তারপরে নামকরণ হয়, তাই না? আচ্ছা, এবার আমাদের যে বিষয়টা জানতে হবে, এই সেন্ট্রোজোমের অবস্থানটা কোথায়? সেন্ট্রোজোমের অবস্থানটা আসলে কোথায়? তো মনে রাখো, উদ্ভিদে কোনো ধরনের সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম থাকে শুধুমাত্র প্রাণী কোষে। তাহলে আমি বলতে পারি সেন্ট্রোজোমের অবস্থান কোথায়? সেন্ট্রোজোমের অবস্থান সকল প্রাণী কোষে, এটা আমি বলতে পারি, সকল প্রাণী কোষে। আচ্ছা, তাহলে সেন্ট্রোজোম কোথায় কোথায় থাকে না সেটাও আমাদের জানা প্রয়োজন। তাহলে এবার আমাদের যে বিষয়টা জানতে হবে, সেন্ট্রোজোম সেন্ট্রোজোম এটা কোথায় থাকে না, কোথায় থাকে না সেটাও আমাদের জানতে হবে। তো মনে রাখো, সেন্ট্রোজোম পি এ ডি ওয়াই, আমি একটু পাশে লিখে দিই, পি এ ডি ডি ওয়াই, এই পাডিতে থাকে না। ওকে, সেন্ট্রোজোম কোথায় থাকে না? সেন্ট্রোজোম পাডিতে থাকে না, এই কথাটা মনে রাখো। আচ্ছা, তাহলে পাডিতে কি? পি মানে মনে রাখো, পিতে প্রোক্যারিওটিক, পিতে প্রোক্যারিওটিক, এতে অ্যাঞ্জিওস্পার্ম, ডিতে ডায়াটম, অ্যান্ড ওয়াইতে ইস্ট। তাহলে এই জায়গাগুলোতে সেন্ট্রোজোম থাকে না, এই কথাটা মনে রাখো। কোথায় কোথায় থাকে না? প্রোক্যারিওটিক, অ্যাঞ্জিওস্পার্ম, ডায়াটম অ্যান্ড ইস্ট। তো ইস্ট, এই বিষয়টা তো একটা ছত্রাক। ইস্ট মানে তো একটা এককোষী ছত্রাক, এটা তোমরা প্রত্যেকে জানো। ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক। আচ্ছা, ডায়াটম, এটা হচ্ছে একটা শৈবাল। এবং প্রোক্যারিওটিক, এটার অর্থ তোমরা হয়তোবা জানো প্রত্যেকে, এটা হচ্ছে আদিকোষী। তাহলে আদিকোষে কোনো ধরনের সেন্ট্রোজোম থাকে না। তোমরা কি জানো এই যে অ্যাঞ্জিওস্পার্ম, এই কথাটার অর্থ কি? তোমরা কি জানো এটা? অ্যাঞ্জিওস্পার্ম মানে কি? যদি জানো একটু আমাকে বলো। হুম, অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম মানে কি বলো তো ভাইয়েরা? আচ্ছা, সুইসাইড নোট, বিনডেন নাকি বেনডেন? একটু শিওর হয়ে দেখো, শিওর হয়ে কনফার্ম হয়ে আমাকে জানাও, কারণ প্রতি বছর বইটা চেঞ্জ হয় তো। আমি পড়ছি বেনডেন, তো নতুন বইয়ে হয়তো বা একটু চেঞ্জ থাকতেই পারে, কারণ বিদেশি বিজ্ঞানীর নাম তো, তো অনেক সময় চেঞ্জ হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক। কি কোশ্চেন করতে চাও বলো, অবশ্যই। হ্যাঁ, এই যে হাবিব কিন্তু সঠিক অ্যান্সার দিছো। অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে আবৃতবীজী। হুম, অ্যাঞ্জিওস্পার্ম মানে আবৃতবীজী, এটা হচ্ছে আবৃতবীজী। এই তো নিতু সঠিক কথা বলছো, অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে আবৃতবীজী।
তাহলে এই জায়গাগুলোতে কিন্তু এই সেন্ট্রোজোমটা থাকে না, থাকে কোথায়? প্রাণীকোষে থাকে, বা এই জায়গাগুলা বাদে, এগুলা বাদে যা কিছু আছে সেগুলাতে থাকে। ঠিক আছে, কোথায় কোথায় থাকে না? আদিকোষে থাকে না, আবৃতবীজী উদ্ভিদে থাকে না, ইস্টে থাকে না, ডায়াটমে থাকে না। এই কথাটা মনে রাখো। ওকে। হ্যাঁ অনেক, হ্যাঁ অনেক। অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে আবৃতবীজী, আর জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজী। আমরা পড়বো সপ্তম অধ্যায়ে যখন যাব তখন জানতে পারবা অ্যাঞ্জিওস্পার্ম মানে আবৃতবীজী আর জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজী। আচ্ছা ঠিক আছে, আসো এরপরে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের কাজ, কাজ সম্পর্কে জানতে হবে। সেন্ট্রোজোমের কাজ কি? হ্যাঁ বেন্ডেন, দেখছো? বিন্ডেন না, বেন্ডেন, ঠিকই আছে আমার। আচ্ছা কাজ কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো কাজ আজকে এখন আমি পড়াবো, এরপর থেকে আশা করি আর কখনো ভুল হবে না। সেন্ট্রোজোমের কাজ আজকে পড়বা, আজীবন তোমাদের মনে থাকবে। তো সেন্ট্রোজোমের কাজ কি জানো? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এই যে এইটা। সেন্ট্রোজোমের কাজ কি ভাইয়া বলো তো? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এই যে এইটা, এইটা করা, বুঝছো? আচ্ছা এই বিষয়টা কি? এই যে দেখো এটা কি, এটা আসলে একটা সুতা, সুতার মতো অংশ না? তাহলে সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এই যে এরকম সুতা তৈরি করা। আমরা কোষ বিভাজন অধ্যায় যখন পড়বো, কোষ বিভাজনের সময় দেখবা যে প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। যখন আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়বো তখন দেখবা যে প্রাণী কোষে যখন স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়, উদ্ভিদ কোষে এমনিতেই তৈরি হয়, উদ্ভিদ কোষে যে মাইক্রোটিবিউল গুলো থাকে সেখান থেকে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এই যে স্পিন্ডল যন্ত্রটা কোথা থেকে তৈরি হয় জানো? এই যে স্পিন্ডল যন্ত্রের দুই পাশে দুইটা সেন্ট্রিওল থাকে, এবং এই সেন্ট্রিওল থেকেই এই স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়। এবং এই স্পিন্ডল যন্ত্র, এই সেন্ট্রিওল থেকে কিছু রশ্মি বের হয় যেগুলোকে বলা হয় অ্যাস্টার রে। যারা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ছো তারা জানো। তাহলে দেখো তো স্পিন্ডল যন্ত্র এটা দেখতে কেমন? এই যে এটার মতো না, সুতার মতো না, এমন না? তাহলে সেন্ট্রোজোমের কাজ কি বলতো? সেন্ট্রোজোমের এক নাম্বার কাজ হচ্ছে এই স্পিন্ডল যন্ত্র, বা যার আরেকটা নাম হচ্ছে মাকু যন্ত্র, এটা তৈরি করা। তাহলে কাজ হচ্ছে মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র তৈরি করে, স্পিন্ডল যন্ত্র তৈরি করে এটা। আচ্ছা দুই নাম্বার কাজ, দুই নাম্বার কাজ দেখো, আমরা যদি আমরা যদি এই সুতাটার সাথে, এই সুতাটার সাথে মাথা লাগাই দিই, তাহলে এটাকে আমরা বলতে পারবো শুক্রাণু। তাহলে শুক্রাণুর কোন অংশটা এই সুতার মতো দেখতে? দেখো তো এই যে এটা, এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে লেজ। তাহলে সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে শুক্রাণুর লেজ তৈরি করা, তাই না? তাহলে দুই নম্বর কাজ হচ্ছে এটা শুক্রাণুর লেজ তৈরি করে। আচ্ছা এরপরে আসো, ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার তো চলাচলের জন্য কোনো পা থাকে না, থাকে কি? থাকে না তো। তবে ব্যাকটেরিয়ার চলাচলের জন্য একটা উপাদান থাকে, এই যে এইটা, এই উপাদানটা থাকে। এটা দেখো তো সুতার মতো না? এবং এটাকে বলা হয় ফ্লাজেলা। আমরা যখন ব্যাকটেরিয়া পড়বো তখন তোমরা দেখতে পাবা। তাহলে তিন নাম্বার যে অংশটা থাকে, তিন নাম্বার যে কাজ সেন্ট্রোজোমের, সেটা হচ্ছে ফ্লাজেলা তৈরি করা। ফ্লাজেলা, এই ফ্লাজেলার সাথে আরো একটা কথা মনে রাখো, ফ্লাজেলা ও সিলিয়া, সিলিয়া তৈরি করে এই সেন্ট্রোজোম। আচ্ছা এবং চার নাম্বার আরো একটা কাজ আমি বলতে পারি। দেখো এই সেন্ট্রোজোম যেহেতু মাকু যন্ত্র তৈরি করতেছে, মাকু যন্ত্র কেন তৈরি হয়? নিশ্চয়ই কোষ বিভাজনের জন্য, তাই না? তাহলে কোষ বিভাজনে সাহায্য করে কে? সেন্ট্রোজোম। তাহলে এই সেন্ট্রোজোমের আরো একটা কাজ আমরা বলতে পারি, এটা কোষ বিভাজনে সাহায্য করে, বিভাজনে সাহায্য করে, সাহায্য করে। ক্লিয়ার বিষয়টা ভাইয়ারা? হ্যাঁ ক্লিয়ার বিষয়টা, বলো তো। আচ্ছা সুইসাইড নোট, তুমি কি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট? আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার, ফয়সাল বলছো ক্লিয়ার, জাহিদ হাসান ক্লিয়ার, অনেক ক্লিয়ার,
হ্যাঁ, তোমরা আবার এর আগেও একটা অ্যান্সার সঠিক দিয়েছিলা। হ্যাঁ, অনেক বলছো লেজ বা টেইল, সূত্রধর বলছো ফ্লাজেলা। ঠিক আছে, তোমরা কিন্তু অস্থির, বুঝছো? তোমরা অনেক সহজে সবকিছু বুঝতে পারো। ওকে, আমরা তাহলে সামনের দিকে আগাই। আমরা, আচ্ছা এটা তোলা হয়েছে? তোলা হইলে আমাকে বলো, তোলা হইলে আমাকে জানাও তোলা হয়েছে কিনা। হ্যাঁ, জি ডান। ওকে, ঠিক আছে, আসো। তোমরা কি শেয়ার করছো ভাইয়েরা? শেয়ার করছো? আমরা কিন্তু ক্লাসগুলো ফ্রিতে নিচ্ছি। হ্যাঁ, এডুকানুকুম থেকে আমরা ক্লাসটা ফ্রিতে নিচ্ছি, যাতে আহ, এই ক্লাসগুলো কিন্তু মোটামুটি ভালো মানের ক্লাস, তাই না? আমরা কিন্তু যারা ক্লাস নিচ্ছি, ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেল, এ বাদে কিন্তু বাইরে কোনো টিচার নাই, বুঝছো? তো সবাই কিন্তু তাদের কাজ ফেলে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি, বুঝছো? তো তোমরাও একটু আমাদের জন্য কিছু করো, তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। ওকে, এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানাই দিবা যে যে একটা ক্লাস হচ্ছে, সুন্দর ক্লাস হচ্ছে, এটা মানে সবাইকে করতে বলবা। আচ্ছা, যাই হোক, এরপরে আসো, এরপরের স্লাইডে আমরা যাই। এরপরের স্লাইডে আমরা যাই, দেখো আমরা সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম আমরা দেখছি না? সেন্ট্রোজোমের মধ্যে এই অংশটাকে তো বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, এবং মাঝখানের এই গঠনটাকে কি বলা হয়? এটা হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটাকে আমরা একটু জুম করে দেখি, সেন্ট্রিওলটা দেখতে কেমন আসলে। আচ্ছা, সেন্ট্রিওলটাকে এবার আমরা জুম করে দেখব। এই যে এটা হচ্ছে একটা সেন্ট্রিওল, ধরে নাও এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। তো এই সেন্ট্রিওলের ভেতরে, এই সেন্ট্রিওলের ভেতরে এইখানটাতে কিছু সুতার মতো অংশ দেখা যায়, কিছু মাইক্রোটিউবিউল দেখা যায়। এই যে দেখো, এই যে এটা হচ্ছে মাইক্রোটিউবিউল, এই যে দেখতে পাইছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা সেন্ট্রিওল, নট সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম না কিন্তু, এটা হচ্ছে সেন্ট্রিওল। তো এই সেন্ট্রিওলে, এই সেন্ট্রিওলের মধ্যে দেখো এই যে একটা সুতা, এই যে একটা করে সুতার মতো টান দেয়া আছে না? এই সুতার মতো যে অংশগুলা, এগুলাকে বলা হয় অনুনালিকা। এগুলাকে বলা হয় অনু অনু অনুনালিকা বা মাইক্রোটিউবিউল, টিউবিউল। ওকে, আচ্ছা, তাহলে এখানে অনুনালিকা কি একটা আছে ভাইয়া? বলো তো, একটা আছে নাকি তিনটা একত্রে আছে? দেখো তো এখানে কয়টা অনুনালিকা আছে, একসাথে তিনটা অনুনালিকা আছে না? তাহলে তিন মানে কি? তিন মানে হচ্ছে ট্রয়, তিন মানে ট্রয়। তাহলে একটা, একটাকে আমরা বলি অনুনালিকা, তিনটাকে একসাথে আমরা কি বলতে পারি? তিনটাকে একসাথে আমরা বলতে পারি ত্রয়ী অনুনালিকা, এটা আমরা বলতে পারি অনুনালিকা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ত্রয়ী অনুনালিকা। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কয়টা ত্রয়ী অনুনালিকা আছে দেখো ভাইয়া। এটা একটা ত্রয়ী অনুনালিকা, এইটা আরো একটা, এইটা আরো একটা। তাহলে এখানে আমরা তিনটা ত্রয়ী অনুনালিকা দেখতে পাচ্ছি, এরকম আরো 6টা আছে। তাহলে এই ত্রয়ী অনুনালিকার সংখ্যা মনে রাখো, ত্রয়ী অনুনালিকা থাকে একটা সেন্ট্রিওলে মোট 9টা। তাহলে একটা সেন্ট্রিওলে ত্রয়ী অনুনালিকার সংখ্যা 9টা। তাহলে তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, দেখি কে বুদ্ধি করে অ্যান্সার দিতে পারো। তোমরা একটু বলো তো যে যদি ত্রয়ী অনুনালিকা 9টা হয়, তাহলে অনুনালিকা কয়টা? অনুনালিকা ইজ ইকুয়াল টু হোয়াট? বলো দেখি, ত্রয়ী অনুনালিকা যদি 9টা হয়, অনুনালিকা তাহলে কয়টা? বলো দেখি, দেখি কে অ্যান্সার দিতে পারো। হুম, 3টি করে 9টা গঠিত। আচ্ছা, ফয়সাল বলছো একটা। কেন ভাইয়া একটা কেন? হ্যাঁ, বাকি 6টা, এই যে দেখো এখানে 3টা আছে না, বাকি 6টা কোথায়? পেছনে আছে, পেছনে আছে, বা আমি তো এখানে আঁকাইতে পারি নাই, জায়গায় ধরে নাই, তাই আমি 9টা আঁকাই নাই। হুম, একটা কেন? এই হাবিব, ফয়সাল, কি ব্যাপার, বোঝো নাই ভাইয়া? সুইসাইড নোট 3টা কেন? দেখো, ত্রয়ী অনুনালিকা হচ্ছে 9টা। এরকম কয়টা আছে? এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এখানে 3টা দেখা যাচ্ছে, আরো 6টা আছে। তাহলে ত্রয়ী অনুনালিকা কয়টা আছে? 9টা। তো আমি প্রশ্ন করছি কি, আমি প্রশ্ন করছি অনুনালিকার সংখ্যা কয়টা।
তাহলে একটা ত্রয়ী অনুনালিকায় কয়টা অনুনালিকা আছে বলো তো? একটা ত্রয়ী নালিকায় কয়টা অনুনালিকা আছে? 3টা করে আছে। তাহলে 9টাতে কয়টা থাকবে? 3 নং 27টা থাকবে না? তাহলে 9টা ত্রয়ী অনুনালিকার সংখ্যা হচ্ছে 27টা। 27টা। ক্লিয়ার বিষয়টা ভাইয়ারা? তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, একটু ভালো করে শুনবা, দেখি কে অ্যান্সার দিতে পারো। আমি তোমাদেরকে প্রশ্ন করলাম যে ভাইয়া বলো তো যে সেন্ট্রোজমে অনুনালিকা কয়টা থাকে? অনুনালিকা ইজ ইকুয়াল টু কয়টা বলো তো? কে বলতে পারো একটা সেন্ট্রোজমে কয়টা অনুনালিকা থাকে? সাতাশ ইন্টু 27? অনেক। 27 × 27 কি বলো? আচ্ছা, জেবা আনিকা বলছো 27টা? না, জেবা আনিকা ভুল গেছে। নিতু সঠিক অ্যান্সার দিছো, আর কে দিতে পারো দেখি? নিতু নিতু সঠিক অ্যান্সার বলছো, আর কে দিতে পারো? আচ্ছা, ত্রয়ী অনুনালিকার আরেকটা নাম মনে রাখো। এই ত্রয়ী অনুনালিকার আরেকটা নাম হচ্ছে ট্রিপলেট। এটা মনে রাখো, ত্রয়ী অনুনালিকার আরেকটা নাম হচ্ছে ট্রিপলেট। হ্যাঁ, ফয়সাল সঠিক অ্যান্সার দিছো। জাহিদ হাসান দিছো। হ্যাঁ, বৃষ্টি সঠিক অ্যান্সার, থ্যাংক ইউ। আচ্ছা, হুম, হ্যাঁ অনেক। এবার ঠিক আছে, 27 + 27, নট 27 × 27। ওকে, 27 + 27, এই কথাটা মনে রাখো। তো এখানে একটু খেয়াল করে দেখো, আমি বলছি কি সেন্ট্রোজম, বা এখানে তোমাকে সেন্ট্রোজম না বলে এভাবে বলতে পারতো যে ডিপ্লোজম। ডিপ্লোজম, ডিপ্লোজম মানে কি? ডিপ্লোজম মানে হচ্ছে 2টা সেন্ট্রিওল। ডিপ্লো কথাটার অর্থ হচ্ছে ডাবল, তাহলে 2টা সেন্ট্রিওল। ডিপ্লোজম মানে হচ্ছে 2টা সেন্ট্রিওল। তাহলে একটা সেন্ট্রিওলে, এটা হচ্ছে অনুনালিকার সংখ্যা হচ্ছে 27টা। কয়টা সেন্ট্রিওলে? এটা হচ্ছে একটি সেন্ট্রিওলে, একটি সেন্ট্রিওলে। তাহলে আমি এবার প্রশ্ন করছি কি? আমি প্রশ্ন করছি ডিপ্লোজম। ডিপ্লোজম মানে কি? 2টা সেন্ট্রিওল। বা সেন্ট্রোজম, একটা সেন্ট্রোজমের মধ্যে সেন্ট্রিওল কয়টা থাকে? 2টাই তো থাকে, তাই না? তাহলে 2টা সেন্ট্রিওলে কয়টা থাকবে? অবশ্যই 27-এর ডাবল থাকবে, তাই না? তাহলে 27 ইন্টু 2 অর্থাৎ 54টা থাকে। তাহলে 54টা অনুনালিকা থাকে। তাহলে আমি প্রশ্নটা যদি আরেকটু ঘুরাই করি, আমি যদি বলতাম যে ডিপ্লোজমে বা সেন্ট্রোজমে ত্রয়ী অনুনালিকা কয়টা? ত্রয়ী অনুনালিকা কয়টা বলো তো? ডিপ্লোজমে বা সেন্ট্রোজমে ত্রয়ী অনুনালিকার সংখ্যা কয়টা? এটা একটু আমাকে বলো দেখি ভাইয়ারা, কে পারো দেখি? হুম, হ্যাঁ, 27 × 2 দিতে গিয়ে 27 ইন্টু 27 হয়ে গেছে না? ফয়সাল বলছো 6টা। কেন ভাইয়া, 6টা কেন? ছয়? এই কি বলতেছো তোমরা? হ্যাঁ, এই যে জাহিদ হাসান বলছো 18টা। জাহিদ হাসান ঠিক আছো। নিঝুম বলছো 12টা। এই 6টা কেন বলতেছো? 7টা? তোমরা কি বুঝছো বলো তো? তোমরা মনে হয় বোঝো নাই ভালো করে প্রশ্নটা। দেখো আমি কি বলছি, সেন্ট্রিওলে 2টা সেন্ট্রিওল অর্থাৎ ডিপ্লোজমে, প্রশ্নটা একটু লিখেই দিই, তোমরা বুঝতেছো না বিষয়টা। আচ্ছা, আমি বললাম যে ডিপ্লোজমে ত্রয়ী অনুনালিকা কয়টা? দেখো ডিপ্লোজম মানে কি? ডিপ্লোজম মানে হচ্ছে 2টা সেন্ট্রিওল। তাহলে একটা সেন্ট্রিওলে ত্রয়ী অনুনালিকা কয়টা ছিল? ত্রয়ী অনুনালিকা মানে কি? যে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা আছে একটা সেন্ট্রিওলে। তাহলে 2টাতে কয়টা থাকবে? 9 × 2 = 18টা থাকবে। এটা তো কঠিন প্রশ্ন না ভাইয়া? হ্যাঁ, একটাই 9টা, তাহলে 2টাতে কয়টা? 18টা। এই যে দেখো, ত্রয়ী অনুনালিকার সংখ্যা কয়টা? 9টা। তাহলে ডিপ্লোজম, আমি বলছি ডিপ্লোজম মানে কি? 2টা সেন্ট্রিওল। তাহলে একটা সেন্ট্রিওলে 9টা, 2টা সেন্ট্রিওলে কয়টা? 18টা। বুঝছো বিষয়টা? 18টা। তো এইখানে প্রশ্নটা কি বলছে এটা তোমাদের একটু খেয়াল করতে হবে।
প্রশ্নটা কি এখানে ত্রয়ী অনুনালিকা বলছে নাকি শুধু অনুনালিকা বলছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। যদি বলে ত্রয়ী অনুনালিকা তাহলে 18টা, আর যদি বলে শুধু অনুনালিকা তাহলে প্রতিটা ত্রয়ী অনুনালিকায় 3টা করে অনুনালিকা থাকে, তাহলে 54টা। অ্যান্সার হবে 54টা। বুঝতে পারছো? এই তোমাদের যদি কারো সমস্যা থাকে এখনই কিন্তু বলতে পারো, পরবর্তীতে কিন্তু বুঝতে পারবা না। ঠিক আছে, জিনিসটা সহজ, কিন্তু বুঝতে গেলে একটু সমস্যা হয়। ত্রয়ী অনুনালিকা ট্রিপলেট হাবিজাবি মাথা ঘুরে যায়। বুঝছো? তো যাই হোক, যদি কেউ না বুঝে থাকো এখনই বলো, লজ্জার কিছু নাই, তোমাকে আমি দেখতেছি না, কমেন্টে বলো, আমি সলভ করে দিব। ওকে, হ্যাঁ বুঝতে পারছো? জি ভাইয়া ক্লিয়ার, জি এখন ক্লিয়ার ভাইয়া, 18টা হবে, 2টায় ডাবল। হ্যাঁ, সুইসাইড নোট, 9 + 9 18। ভাইয়া কোশ্চিন বুঝতে পারি নাই প্রথমবার। ওকে ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। ওকে বুঝছো হাবিব, বুঝছো ফয়সাল ভাইয়া, আরেকবার রিপিট করেন। ওকে ভাইয়া সমস্যা নেই, আরেকবার রিপিট করতেছি। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, জি ক্লিয়ার। ওকে, কি রিপিট করবো ভাইয়া? ফয়সাল বলো তো কি রিপিট করব? আচ্ছা আমি আরেকবার বলি, দেখো শুরু থেকে একবার বলি। এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। এটা কি? এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। এখন একটা একটা সেন্ট্রোজম আর সেন্ট্রিওল কিন্তু আলাদা বিষয়, এটা আমি ফার্স্টেই বুঝাইছি। দেখো একটা সেন্ট্রোজম, এই পুরাটা হচ্ছে একটা সেন্ট্রোজম। এই সেন্ট্রোজমের মধ্যে এই যে এটা একটা সেন্ট্রিওল, এইটা একটা সেন্ট্রিওল, তাহলে একটা সেন্ট্রোজমে সেন্ট্রিওলের সংখ্যা হচ্ছে 2টা। তাহলে এই সেন্ট্রিওলের গঠনটা আমরা দেখতেছি, এই সেন্ট্রিওলটা এটা দেখতে কেমন এটা আমরা দেখতেছি। সেন্ট্রিওলটা দেখতে কেমন দেখো, সেন্ট্রিওলটা সেন্ট্রিওলটা দেখতে এমন। তাহলে এটা আমরা কিসের গঠন করতেছি? সেন্ট্রিওলের গঠন। তাহলে সেন্ট্রিওলের মধ্যে কি আছে দেখো তো, অনুনালিকা আছে। এই যে প্রতিটাকে আমরা বলতে পারি অনুনালিকা। তাহলে এখানে কয়টা অনুনালিকা আছে? 3টা অনুনালিকা একসাথে থাকে। এই 3টা অনুনালিকা যেহেতু 3টা থাকে, ট্রয় মানে 3, এই 3টা অনুনালিকাকে একসাথে বলা হয় ট্রিপলেট বা ত্রয়ী অনুনালিকা। তাহলে এই ত্রয়ী অনুনালিকা একটা সেন্ট্রিওলে থাকে 9টা। এই যে দেখো একটা আছে, এই যে 1টা 2টা 3টা এরকম 9টা আছে। তাহলে একটা সেন্ট্রিওলে ত্রয়ী অনুনালিকা কয়টা? ত্রয়ী অনুনালিকা হচ্ছে 9টা। তাহলে আমি যদি বলি 2টা সেন্ট্রিওলে ত্রয়ী অনুনালিকা কয়টা? 2টা সেন্ট্রিওলে ত্রয়ী অনুনালিকা হচ্ছে 18টা। তাহলে 2টা সেন্ট্রিওলকে একসাথে বলা হয় ডিপ্লোজম। তাহলে ডিপ্লোজমে ত্রয়ী অনুনালিকা হচ্ছে 18টা। বুঝছো? ওকে, বুঝতে পারছো? বুঝছো? হুম, একটা কথা বলবো ভাইয়া? হ্যাঁ বলো, তোমাদের কথা শোনার জন্য তো আমি রেডি আছি, বলো যা বলবা। ওকে ঠিক আছে, আসো। আচ্ছা সেন্ট্রিওলের তাহলে গঠনের মধ্যে আমরা কি দেখলাম এটা একটু তোমাদের বলি। সেন্ট্রিওলের সেন্ট্রিওলের গঠন, সেন্ট্রিওলের গঠনের মধ্যে তাহলে 3টা জিনিস দিয়ে দিয়ে সেন্ট্রিওলটা গঠিত। এক নম্বর হচ্ছে এই যে ট্রিপলেট বা ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা। 2 নাম্বার হচ্ছে লিঙ্কার লিঙ্কার বা যোজক, লিঙ্কার বা যোজক। এবং 3 নাম্বার সিলিন্ডার ওয়াল, সিলিন্ডার ওয়াল। হ্যাঁ, তাহলে একটা সেন্ট্রিওলের মধ্যে কি কি আছে? ট্রিপলেট বা ত্রয়ী অনুনালিকা, এবং এই অনুনালিকাকে যোগ করার জন্য অবশ্যই তো একটা আঠা লাগবে বা একটা যোজক লাগবে, তাই না? তাহলে এই অনুনালিকাগুলোকে ত্রয়ী অনুনালিকা যেগুলো আছে এগুলোকে যোগ করে একটা আঠা, যেটাকে বলা হয় যোজক বা লিঙ্কার। এবং এই সবগুলা মিলে একটা সিলিন্ডারের মতো প্রাচীর গঠিত হয়। এই যে দেখো একটা সিলিন্ডারের মতো প্রাচীর গঠিত হয়েছে এখানে, এটাকে বলা হয় সিলিন্ডার ওয়াল। ক্লিয়ার বিষয়টা ভাইয়ারা? ওকে। হুম হুম, শর্ট সিলেবাসের সবগুলা নোট একসাথে দিলে অনেক ভালো হবে। হ্যাঁ আমার কাছে সবগুলা নোট এখনো রেডি হয় নাই ভাইয়া, রেডি হইলে তোমাদেরকে দিয়ে দিব।
সমস্যা নেই। আচ্ছা, লিঙ্কার হচ্ছে যোজক। এই যে দেখো, এই আম, আসলে আমি তো গঠনটা যেভাবে আঁকাইছি, আসলে তো এমন গঠন এইভাবে থাকে না। আসলে তোমরা একটু বইটা দেখো, তাইলে ভালো মতো বুঝতে পারবে আর কি। এই যে এই ট্রিপলেটের সাথে এই ট্রিপলেটটা যুক্ত থাকে, এই ট্রিপলেটের সাথে ওই ট্রিপলেটটা যুক্ত থাকে। ঠিক আছে, কি দ্বারা যুক্ত থাকে? যোজক দ্বারা। যোজক মানে আঠা, বুঝছো? যোজক মানে হচ্ছে আঠা, অর্থাৎ যেটা যুক্ত করে যে জিনিসটা, সেটা হচ্ছে যোজক। ওকে। হ্যাঁ, আসো আমরা পরে যাই। আমাদের কি সময় শেষ? আচ্ছা, আমাদের কিন্তু সময় শেষ, বুঝছো? আমাদের সময় শেষ, তবে তোমাদেরকে শেষ সময়ে আমার আধা ঘন্টা পরে আরো একটা ক্লাস আছে। তো তোমাদের আর বেশি ক্লাস নিতে পারবো না আজকে। আজকে যদিও খুব কম পড়া হয়েছে, এর কারণ হচ্ছে প্রথম দিন খুবই আস্তে আস্তে পড়াচ্ছি। তো ছোট্ট একটা বিষয় তোমাদেরকে দেখায় দিই। এটা তোমরা নেক্সট দিন পড়ার আগে, আমি ক্লাস করানো শুরু করার আগে অবশ্যই এটা তোমরা মুখস্থ করে রাখবা। ছোট্ট একটা জিনিস দেখাবো। এই ছোট্ট একটা বিষয় যদি মুখস্থ রাখতে পারো, তোমাদের 4-5টা অঙ্গাণু এমনিতে সবকিছু পারবা, এমনিতেই। হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে ছোট্ট একটা বিষয় দেখাবো, এটা তোমরা অবশ্যই নেক্সট ক্লাসের আগে তোমরা অবশ্যই এটা ভালো করে রিভাইজ দিবা। আচ্ছা, তাহলে আসো আমরা যে বিষয়টা তোমাদের নেক্সট ক্লাসে, অবশ্যই এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে ঝিল্লি। এই ঝিল্লি থেকে তৈরি হয় হচ্ছে ই, তারপরে জি, তারপরে এল। তাহলে ঝিল্লি, ইগল, ঝিল্লি, ইজিএল, ইগল। এরপরে এখান থেকে মনে রাখো কেরাটিন, কেরাটিন কতে ক্যান্সার। ঝিল্লি, ইগল, কেরাটিন, ক্যান্সার। মনে থাকবে না এতটুকু? ঝিল্লি, ইগল, কেরাটিন, ক্যান্সার। মনে থাকবে তো? আচ্ছা। আচ্ছা, অনেক বলছো, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। টেকলাভ, টেকলাভ 2 ভাইয়া। ভাইয়া বোর্ড এ তো 3D টা দেখাতে পারেন? হ্যাঁ, দেখাতে পারি ভাইয়া, দেখাতে পারি। আসলে আহ, নোটটা, স্লাইডটা করা হয় নাই। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যে তোমাদের যে বিষয়গুলো ঠিক বোর্ডে দেখানো দরকার, সেই জিনিসগুলো রাখার স্লাইডে, বুঝছো? আমি এরপরে আরেকটা অ্যাডমিশনের ক্লাস আছে, তো সেই স্লাইডটা করতে একটু বিজি ছিলাম। আচ্ছা, তাহলে আসো, ঝিল্লি, ইগল, কেরাটিন, ক্যান্সার। তো ই থেকে মনে রাখো, ই থেকে মনে রাখো সেলুলোজ, সেলুলোজ। জিতে মনে রাখো হেমি সেলুলোজ। তাহলে সেলুলোজ, হেমি সেলুলোজ। আচ্ছা, জি থেকে আরো একটা কথা মনে রাখবা। জিতে মনে রাখো পানি, H2O, পানি। জিতে আরো একটা কথা মনে রাখো ভিটামিন। এবং জিতে আরো একটা কথা মনে রাখো এনজাইম। তাহলে দেখো সিকোয়েন্সটা একটু ভালো করে খেয়াল করো। ঝিল্লি, ইগল, কেরাটিন, ক্যান্সার। ইতে মনে রাখবা সেলুলোজ, জিতে হেমিসেলুলোজ, এবং জিতে আরো কয়েকটা কথা পানি, ভিটামিন, এনজাইম। এতটুকু মনে রাখতে পারবা না ভাইয়া? যদি এতটুকু মনে রাখতে পারো, নেক্সট ক্লাসে আমি তোমাদের এই যে ই মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জি মানে গোলজি বডি, এবং এল মানে লাইসোজোম। হ্যাঁ, যদি জাস্ট এতটুকু মনে রাখতে পারো, নেক্সট ক্লাসে তোমরা এই 3টা অঙ্গাণুর সবগুলা কাজ এমনিতেই মনে থাকবে তোমাদের, বুঝছো? এমন ভাবে পড়াবো এই অঙ্গাণুগুলোর সবগুলার কাজ এমনিতেই মনে রাখতে পারবা। দেখো এখানে কয়েকটা কাজ হয়ে যাচ্ছে। যেমন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি তৈরি করে বলো তো? সেলুলোজ তৈরি করে। গোলজি বডি এটা কি তৈরি করবে? এটা হেমিসেলুলোজ তৈরি করে। করে আরো কি কি করে? এই যে পানি তৈরি করে, ভিটামিন, এনজাইম, এগুলো তৈরি করে। লাইসোজোম কি কি তৈরি করে? কেরাটিন করে, ক্যান্সার করে। আবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় লাইসোজোম। হ্যাঁ, এখানে একটু ভালো করে খেয়াল করো, দেখো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অনেকগুলো অঙ্গাণু তৈরি হয়, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই তৈরি হয় এই যে লাইসোজোমটা। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যা যা জিনিস তৈরি হয়, গোলজি বডি সেটাকে প্যাকেট করে, বুঝছো? ধরে নাও যে একটা চকলেট ফ্যাক্টরি,
চকলেট ফ্যাক্টরির একপাশে চকলেট তৈরি হচ্ছে এবং ওই চকলেটটা এসে পরবর্তীতে চকলেটের চারপাশে প্যাকেট করা হচ্ছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা তৈরি করবে চকলেট এবং গোলজি বডি সেটার প্যাকেট করবে। বুঝতে পারছো? ওকে। কি পড়াচ্ছ ভাইয়া? এই বায়োলজি তো এত অনেক কঠিন একটা সাবজেক্ট। কি কি বলেন ভাই? তো এই যে কি বায়োলজি যেগুলি কঠিন? আপনি বুঝবেন? আপনাকে আমি বুঝাই দিব 2 মিনিটে। কি কি সেলুলোজ, এটা কিন্তু সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলা কিন্তু তোমার পড়ছি। সেলুলোজ এটা মানে পরিচিত শব্দ, এগুলা এগুলা মোটামুটি মানে আগে পড়ছিলাম, এখন ভুলে গেছি সব, মাথা পড়তে আছে। এত কঠিন বিষয়কে ছেলে পেলেদের কমেন্ট দেখতে অনেক সুন্দর করে বোঝাচ্ছ, বাহ। এই কি খবর, তোমরা কেমন আছো?